কি অবিশ্বাস্য, কি অবাক করা, কি দুঃখজনক অথবা আক্ষেপের, একটা দল বিপিএল এর টানা 6টা ম্যাচ হেরে গেল। এবার আসর শেষ, সেটা বললে ভুল হবে না। আর একটা কোচ টানা 17 ম্যাচ হারলো, যেটা কিনা ইতিহাস। শুধুমাত্র বাংলাদেশের ইতিহাস না, যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই কিন্তু এই ইতিহাস যে একটা দলের কোচ বা একজন হেড কোচ টানা 17 ম্যাচ হেরেছেন, সেটা খালেদ মাহমুদ সুজন। কেন এই অবস্থা? যখন ঢাকা ক্যাপিটাল শুরু করলো তাদের কার্যক্রম, তখন মনে হয়েছে এই দলটা অনেক দূর যাবে। দেখুন, ফরচুন বরিশাল আছে, রংপুর রাইডার্স আছে, তারা ভালো খেলবে, তাদের মধ্যে কোনো একটা দল চ্যাম্পিয়ন হবে, সেটা অনেক আগে থেকেই আশা করা হচ্ছে অথবা পূর্বাভাস দেয়া হচ্ছে বা প্রেডিকশন করা হচ্ছে। কিন্তু বাকি দলগুলোকে ধরা হচ্ছিল একেবারেই সেম কোয়ালিটির, যে বাকি 5টা দল আছে তারা যে কোনো কিছু করতে পারে, তারা প্লে অফ খেলতে পারে, তাদের মধ্যে একটা দল ফাইনাল খেলতে পারে। সেই জায়গাতে ঢাকা এতটাই ব্যাকফুটে যাবে সেটা হয়তোবা কেউই কল্পনা করেনি। যখন এই দলটার দায়িত্ব নিল সুপারস্টার সাকিব খান, তখন বলা হচ্ছিল যে এই ঢাকাকে, শুধু ঢাকা নয়, কলকাতা নাইট রাইডার্স যেটা আছে তাদের মতো করে বড় একটা ব্র্যান্ড তৈরি করা হবে, বড় একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করা হবে, এই দলটাকে বাংলাদেশের অন্যতম সেরা দল বানানো হবে। কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথমবার খুব বেশি প্লেয়ার নিতে পারেনি দেশি বিদেশি, কিন্তু মাঠের বাইরে অথবা যেই কার্যক্রমগুলো দরকার, মিউজিক ভিডিও অথবা ফটোশুট অথবা প্রোগ্রাম করা, সেগুলো করেছে। এবং জার্সি, দুর্দান্ত একটা ডিজাইনের জার্সি করা, ডিজাইনার দিয়ে করা, সেই কাজগুলো করেছে। কিন্তু মাঠের খেলাতে যখন ভালো ফল আসবে না, তখন যতই চাওয়া হোক না কেন যে এই দলটাকে কলকাতার দল বানানো হবে আইপিএল এর মতো, তেমনটা কখনোই হবে না। এবং হতাশা একের পর এক হেরেই যাচ্ছে। এইভাবে চললে কখনোই ঢাকা দলই ঢাকা হতে পারবে না। কিভাবে সেটা কলকাতা হবে, সেটাই বড় একটা প্রশ্ন। যেমনটা সুপারস্টার সাকিব খান কিন্তু প্রথম ম্যাচ দেখে হেরে হতাশ হয়ে বের হয়ে গেছেন, যেটাও মনে হয় একটা দলের উপর ইম্প্যাক্ট পড়েছে বা একটা প্রভাব ফেলেছে। দেখুন, কেন এমনটা হচ্ছে এই প্রশ্ন আসতে পারে। প্রথমে যে কথা বললাম যে কোচ টানা 17 ম্যাচ হেরেছে, এখানে কোচ বড় একটা ভূমিকা পালন করতে পারে, বা কোচের জন্য হারছে এটা বললে ভুল হবে না। কোচ তো অবশ্যই সেই দায়ভারটা নেবেই। দেখুন, প্লেয়ার যে একেবারে খারাপ আছে তেমনটা নয়। প্লেয়ার বলতে শুধুমাত্র বোলিং ডিপার্টমেন্টটা একেবারে উইক, সেটা বললে ভুল হবে না। কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টে যখন লিটন আছে, সাব্বির আছে, জুনিয়র তামিম আছে, আহ যখন আরো বিদেশি কিছু ভালো কালেকশন আছে, তখন কিন্তু বলা যায় না, মোসাদ্দেক সৈকতকে পরে নেওয়া হয়েছে, তখন কিন্তু বলা যায় না যে অন্য দলের থেকে একেবারে খারাপ কালেকশন। সিলেটের কালেকশন যে খুব বেশি ভালো তেমনটা নয়, রাজশাহীর কালেকশন খুব বেশি ভালো তা কিন্তু নয়। কিন্তু ওই যে বোলিং ডিপার্টমেন্টে এখানেই মনে হয় বড় একটা ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, এবং এই জায়গাতে প্রত্যেকটা বার হারছে ওই যে বোলাররা খারাপ এই জন্যই, বা বোলিং ডিপার্টমেন্টে টি-20 সুলভ বোলার নেই একমাত্র মুস্তাফিজ ছাড়া, সেটা বললে ভুল হবে না। এটা একটা রিজন। সাথে কোচিং স্টাফের, প্রধান কোচের কথা বলতেই হচ্ছে, যেখানে টানা হারছেন। এবং আমার মনে হয় প্লেয়ারদের যে ম্যানেজ করার ক্যাপাবিলিটি বা প্লেয়ারদেরকে আরো বেশি ম্যাচে ইনভলভ রাখা, সেটা হয়তো বা পারেননি। আমরা দেখেছি সাব্বির রহমানকে সবশেষ একটা অভিযোগ করেছেন যে টিমের কথাগুলো কেন বাইরে আসলো, তিনি শাস্তি পেয়েছেন সেটা বাইরে কেন আসলো, তার মানে কোচের সাথে তার সম্পর্কটা ভালো নেই। আবার অনেকেই বলেন যে খালেদ মাহমুদ সুজন হয়তো বা আগের যে ছকটা আছে, আগের যে প্লেয়ারদের নিয়ে খেলেছেন, সেটা হয়তো বা ঢাকা আবাহনী হোক অথবা তার আগে ঢাকার ফ্র্যাঞ্চাইজির হোক, সেই সেট আপ নিয়েই খেলতে চান, এই জন্য তারাই বেশি থাকেন। অনেকে সৌম্যকে নেওয়ার পরে প্রশ্ন তুলেছিলেন যে যেহেতু আবাহনীর প্লেয়ার, এই জন্য সৌম্য, এই জন্য সৈকতকে নেওয়া হয়েছে। অবশ্যই সৈকতের কথা বলছি, যে সৈকতকে নেওয়া হয়েছে। এই জায়গাতে মনে হয় একটা কনফিউশন, একটা দ্বিধাদ্বন্দ্ব, একটা কোচের সাথে প্লেয়ারদের দূরত্ব, সেটা সৃষ্টি হয়েছে। আরো একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটা হয় ম্যানেজমেন্টের সাথে কোচিং স্টাফের বা কোচের। যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে পেরেরাকে, তখন একটা প্রশ্ন উঠেছিল যে খালেদ মাহমুদ সুজনকে করা হয়েছিল যে আপনি কিভাবে বা কেন লিটন দাসকে না দিয়ে পেরেরাকে দিলেন। তখন কিন্তু বলেছেন যে সেখানে কিন্তু তার হাত ছিল না, খুব একটা মতামত নেওয়া হয়নি, লিটনকে না দিয়ে পেরেরাকে দেওয়া হয়েছে, এটা ম্যানেজমেন্ট থেকে বা টিমের কর্মকর্তাদের কাছ থেকে সেই সিদ্ধান্ত এসেছে। এই যে একটা দূরত্ব, সেটাও কিন্তু বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে। এই যে সুপারস্টার সাকিব খান যখন মাঠে এসে রাগ করে চলে গেলেন, প্রথম থেকে ইনিশিয়ালি যখন খেলা শুরু হয়েছে সেই সময় যখন চলে গেলেন, তার ইম্প্যাক্ট তো পরে, যে একটা দুইটা ম্যাচে হেরে যাওয়ার পরেই
মালিক পক্ষ থেকে এমনটা করা হয়, সেই ইম্প্যাক্ট তো সরাসরি প্লেয়ারদের উপর পড়ে। মানে এক কথায় পুরোটা টিমের সব জায়গাতে সমস্যা দেখা দিয়েছে বলেই এই অবস্থা হচ্ছে। না হলে একটা ম্যাচ তো জিততে পারতো। প্রথম রাউন্ডের মানে 6টা ম্যাচ শেষ হয়ে গেছে, এবারের আসরটা শেষ হয়ে গেছে। কতটা বাজে রেকর্ড গড়ে দলটা সেটা কিন্তু এখন আসছে যে সেটা হতে পারে। উইকেট কন্ডিশন কোনো জায়গায় দোষ দেওয়ার সুযোগ নেই। একমাত্র কোচিং স্টাফ, সাথে যেটা বললাম টিম ম্যানেজমেন্টের সাথে প্লেয়ারদের দূরত্ব, কোচিং স্টাফের সাথে প্লেয়ারদের দূরত্ব, সাথে প্লেয়ারদের সাথে কোচিং স্টাফের মনে হয় না যে খুব ভালো একটা কম্বিনেশন আছে, সেটাও নেই। এবং বোলিং ডিপার্টমেন্টটা একেবারে উইক। এই কয়টা কারণে এই দলের এই বিধ্বস্ত অবস্থা। বাকি সময় যে ভালো হবে তেমনটাও নয়। তারপরে হয়তো বা চাইবে কোনোভাবে খালেদ মাহমুদ সুজন যে দীর্ঘদিন একটা জয় নেই, সে জয় পেতে অবশ্যই ঢাকাও চাইবে হয়তো বা শেষ দিকে এটা হাসি মুখে আসর থেকে বিদায় নিতে। এখন এমনও অবস্থা খারাপ যে একটা ম্যাচ জিততে পারবে কিনা সেই টেনশনও কিন্তু শুরু হয়ে গেছে। ঢাকা দলকে নিয়ে আরো কি রিজন আপনার মনে হয় যে এমনটা হচ্ছে, কেন হচ্ছে, কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।